সুপ্রিয় শ্রোতা, জিম করবেটের শিকার কাহিনী মোহনের নরখাদক পড়তে গিয়ে বারবার হারিয়ে যাচ্ছিলাম বুনো প্রকৃতির মাঝে। শিহরণ ছিল, কিন্তু তার চেয়েও ছিল দু চোখ মেলে সৌন্দর্য দেখার একটা আকাঙ্ক্ষা। এমন করতে করতে অনেকখানি সময় পেরিয়ে গিয়েছিল, অনেক লম্বা হয়ে পড়েছিল। সেজন্য সেখানে থামতে হয়েছিল। সেই জায়গা থেকে আবার আজকে শুরু করছি জিম করবেটের মোহনের নরখাদকের দ্বিতীয় অংশ। পাঠক, আশা করছি ভালো লাগবে। আমাদের সঙ্গেই থাকুন। এখন শুরু করছি মোহনের নরখাদক দ্বিতীয় অংশ। আমার বোন হয়তো কোনো অভিযানে বেরোবার আগে এটা সাথে দিয়ে দিয়েছিল। দেখলাম প্যাকেটের গুঁড়োগুলো অকেজো হয়ে যায়নি। একটা টিনে গরম পানির সাথে কিছু পারম্যাঙ্গানেট গুঁড়ো আর কিছুটা আয়োডিন মিশিয়ে নিলাম। এই দ্রবণটা দিয়ে আমরা তিনজনে কুলকুচা করলাম। আমাদের দাঁতে কিছুটা কালো ছাপ এতে ধরে গেল বটে, তবে গলার খুশখুশানি সেরে গেল। সকালের নাস্তার পরে চারজন লোককে তাড়াতাড়ি করে মোহনে পাঠিয়ে দিলাম। মহিষগুলো নিশ্চয়ই পৌঁছে গেছে, তারা এগুলো নিয়ে আসবে। আমি নিজে গেলাম যেখানে যেখানে মহিষ দুটো বাঁধা ঠিক করেছি সেই জায়গা তদন্ত করে দেখতে। গতরাতে মানসিকর শিকার বৃত্তান্ত গ্রামবাসীদের কাছ থেকে বিস্তারিতভাবে শুনে নিয়েছিলাম। মেয়েটি তার আরো কয়েকজন সাথীর সাথে ঘাস কাটছিল। কাটা ঘাস জড়ো করে সে যখন আঁটি বাজছিল, ঠিক সেই সময় বাঘটা মেয়েটিকে আক্রমণ করে মেরে ফেলে। নিশানা ছিল, তাই জায়গাটা খুঁজে পেতে অসুবিধা হলো না। মুঠি খোলা ঘাস ও দড়ি দিয়ে মুঠি বাঁধা হচ্ছিল, সেগুলো যেখানকার তেমনই পড়েছিল। এর কাছেই পাওয়া গেল 2 বোঝা ঘাস। মেয়েটির সঙ্গীরা বাঘের ভয়ে গ্রামের দিকে দৌড়ে পালাবার সময় এগুলো ফেলে গিয়েছিল। মেয়েটির দেহ খুঁজে পাওয়া যায়নি বলে গ্রামবাসী আমাকে জানিয়েছিল, কিন্তু কাছাকাছি জঙ্গলে একটা কাস্তে আর 3 টুকরো বড় দড়ি পড়ে থাকতে দেখে বোঝা গেল কোনো উদ্ধারকর্মীর দল এদিকে আসেনি। মেয়েটিকে খুঁজে বার করবার কোনো চেষ্টাই তারা করেনি। মানসিকও মেয়েটিকে মেরেছিল একটা ছোটখাটো মাটির ধসের উপরের দিকে। সেখান থেকে তাকে নিয়ে নেমে গিয়েছিল নিচের একটা ঝোপের মধ্যে। সম্ভবত গা আড়াল করার জন্যই সেখানে ঢুকেছিল। উপরে যারা হই হুল্লোড় বাঁধিয়ে দিয়েছিল, তারা দৃষ্টির বাইরে চলে যাওয়া পর্যন্ত সে সেখানে অপেক্ষা করেছিল। তারপর সেখান থেকে বেরিয়ে একটা ঢালু পার হয়ে পাহাড়ের গা বেয়ে সোজা নেমে যায় নিচে, যে দিকটা বড় গাছ আর ঘন ঝোপে ছাওয়া। যে ঢালটা ধরে বাঘটা নেমেছিল, আমাদের কুড়ে থেকে সেটা দেখা যায়। দেখলাম বাঘের থাবার ছাপগুলো 4 দিন পুরনো হয়ে গেছে। সেগুলো অনুসরণ করতে কষ্ট হচ্ছিল, আর এতে কোনো লাভ হতো না, তাই কুড়িতে ফিরে এলাম। আমি ফিরে এলাম দুপুর নাগাদ। বিস্মিত হয়ে লক্ষ্য করলাম বারান্দার বিভিন্ন আকার ও মাপের একশার বাসন সাজানো আছে। কাছে এসে দেখলাম সব কটা পাত্রের মধ্যেই দুধ। এত দুধ যে ওতে অনায়াসে আমার গোসল সেরে নেওয়া যাবে। আগের দিন টাটকা দুধের অনটনের কৌটা খুলতে হয়েছিল, আর আজ অঢেল দুধ হাতের কাছে। দেখে হাসিও পেল, আনন্দও হলো। দুধের পাত্রগুলি যখন একে একে এসে জমা হচ্ছিল, আমার ভৃত্য উপস্থিত হলো। তারা আমাকে জানালো তারা বারবার বারণ করা সত্ত্বেও তাদের কথা কেউ গ্রাহ্যে এর মধ্যেই আনেনি। উপরন্তু প্রত্যেকটি লোকই দুধের পাত্র রেখে যাবার সময় বলে গেছে এখানে তাদের মধ্যে থাকার সময় সে কিছুতেই আমাকে কৌটার দুধ খেতে হবে না। যে চারজন লোককে মোহনে মহিষগুলো আনতে পাঠানো হয়েছিল, রাতের আগে তাদের ফিরে আসার সম্ভাবনা কম। এই সময়টা কুড়িতে না থেকে চাকনা কলের রাস্তাটা একবার ঘুরে দেখে আসবো বলে স্থির করলাম। সেই মতো দুপুরের খাওয়াটা সেরেই বেরিয়ে পড়লাম। পাহাড়ের ঢালের গা দিয়ে যে রাস্তাটা চাকনা কলের দিকে গেছে, কুড়ে থেকে সেটার গতি বিদঘুটে রকমের। পাহাড়ের ঢালটা কুড়ে থেকে উপরের দিকে প্রায় 500 ফুট পর্যন্ত ত্রিভুজের আকারে নেমে গেছে। প্রথমে আধ মাইল মতো গেছে চষা জমির উপর দিয়ে, তারপর তীক্ষ্ণ বাঁক নিয়ে বাঁদিকে ঘুরে একটা খাড়া পাথুরে পাহাড়ের গা ঘেঁষে ফিরে মিশেছে ঢালটার সাথে। সেখান থেকে ডান দিকে মোড় নিয়ে সরাসরি এগিয়ে গেছে চাকনাকল পর্যন্ত। ঢাল থেকে নামার পর কিছুটা সমতলের উপর দিয়ে যাওয়ার পর খাড়া নেমে গেছে নিচে চুলের কাটার মতো বাঁক নিতে নিতে। এই বাঁকগুলো থাকাতে
খাড়াই পথটা নামতে অনেকটা সুবিধা হয়েছে। কুড়ে থেকে পুরো 3 মাইল এই রাস্তাটা। বিকেল পর্যন্ত ঘুরে ঘুরে রাস্তাটার বাঁক ঘুরলাম আর তীক্ষ্ণ দৃষ্টিতে নজর করলাম। যে রাস্তায় কোনো বাঘ নিয়মিত চলাচল করে তার ধারে বাঘের আঁচড়ের দাগ পাওয়া যায়। এই দাগগুলি বাঘের নিশানা জানিয়ে দেয়। ফলে শিকারীদের কাছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাঘের আঁচড়ের দাগ থেকে অনেক তথ্যই বের করা যায়। জানা যায় জানোয়ারটির গতি কোন দিকে ছিল, সে স্ত্রী না পুরুষ, আঁচড়গুলো ফেলার পর কত সময় পার হয়েছে, জানোয়ারটার কোন দিক এবং কত দূরত্বে বাস করে, সে মাংসের সহিংস্র কিনা এসবও জানা যায়। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্যটি পাওয়া যায় তা হলো কাছাকাছি সময়ের মধ্যে জানোয়ারটা কোনো মানুষ শিকার করেছে কিনা। শিকারীদের প্রায় ক্ষেত্রেই সম্পূর্ণ অজানা জায়গায় মানুষকে সন্ধানে আসতে হয়। এই সহজলভ্য তথ্যগুলো তখন তাকে প্রকৃতভাবে সাহায্য করে। নিয়মিত চলার পথে বাঘের যেমন পোষা বিড়াল বা বিড়াল বংশজ বন্য প্রাণীদের মতো পথের উপর নখের আঁচড় রেখে যাওয়ার অভ্যাস আছে, তেমনি রেখে যায় খাবার দাগও। এগুলো পরীক্ষা করেও অনেক প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। চলার সময় বাঘটির গতি কী ছিল, কোন দিক দিয়ে যাচ্ছিল, তার বয়স, সে পুরুষ না নারী, তার 4টে পাই সুস্থ অথবা কোনো পায়ে খুঁত আছে কিনা, বাঘটির গায়ে গুলিবিদ্ধ হয়েছে কিনা, হলে ক্ষতের গুরুত্ব ইত্যাদি অনেক বিষয়ই সাক্ষ্য থাকে থাবার ছাপে। মানুষশিকড় আবির্ভাবের পর গত 18 মাস ধরে যে পথটি কেউ ব্যবহার করে না, আমি সেই পথটি পরীক্ষা করে দেখছিলাম। দীর্ঘকাল অব্যবহারের ফলে পথের উপরে ছোট ছোট ঘাস গজিয়ে উঠেছিল। এর মধ্যে দু একটি জায়গা ছিল স্যাঁতসেঁতে। এই জায়গাগুলো ছাড়া আর কোথাও বাঘের থাবার ছাপ চোখে পড়বার মতো নয়। আমি এরকম একটা নরম ভিজে জায়গা পেয়ে পথটা যেখানে ঢাল থেকে বেরিয়েছে তার কয়েক গজের মধ্যেই বসে পড়লাম। এই জায়গাটার নিচেই একটা বদ্ধ পানির ডোবা। দেখেই বোঝা গেল এখানে সম্বররা পানি খেতে আসে। একটা মোড়ের মুখেই ভেজা জমির উপরে কয়েকটা আঁচড়ের দাগ আমার চোখে পড়ল। দাগগুলো অনেক দিনের পুরনো। সবচেয়ে টাটকা দাগটা দিন তিনেক আগের পুরনো বলেই মনে হলো। আঁচড়ের দাগগুলো থেকে প্রায় 200 গজ দূরে পথের উপরে একান্ত মস্ত পাথরের চাই। এটা পথের চওড়ার অংশের প্রায় 1/3 জুড়ে আছে। 10 ফুট উঁচু এই পাথরটার তলা দিয়ে গেছে পথটা। পাথরের উপরের দিকটা খানিকটা চ্যাটালো জায়গা, 2-3 গজ তার পরিসর। গ্রামের দিকের পথ ধরে পাথরটার দিকে এগুলে এই চ্যাটালো জায়গাটা চোখে পড়ে। একটা বাঘের অলক্ষ্যে ঘাপটি মেরে থাকার পক্ষে জায়গাটা প্রশস্ত। ঢালের উপরে আরো কয়েক জায়গায় আঁচড়ের দাগ চোখে পড়ল, তবে সবই পুরনো। থাবার ছাপ এই পথটার উপর প্রথম চোখে পড়ল ঢালের গায়ে, চুলের কাটার মতো বাঘগুলোর একটার কাছে। বাঘটা কাটবার জন্য বাঘটা লাফিয়ে পড়েছিল বলে নরম মাটিতে তার থাবার ছাপ বসে যায়। এই ছাপগুলো দেখলাম টাটকা, মাত্র একদিন আগেকার। কিছুটা বিকৃত হয়ে গিয়েছিল, তবু এই ছাপগুলো যে রেখে গেছে একটা বিরাট আকারের বয়স্ক পুরুষ বাঘ, তা বুঝতে কষ্ট হয় না। যে পথটা সরেজমিনে তদন্ত করে দেখতে আমি বেরিয়েছি, মাত্র 2-3 মাইলের মধ্যেই তা পড়ল। আমাকে ঘুরে ফিরে সতর্কতা ও সাবধানতার সাথে প্রতি পা ফেলতে হচ্ছিল। এই পথের প্রতিটি ঝোপ, গাছ বা পাথর যেখানেই একটা মানুষকে বাঘে আড়ালে লুকিয়ে থাকার সম্ভাবনা, তার প্রত্যেকটির কাছে পৌঁছা মাত্র আমাকে প্রতিবারে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। মানুষকে খুব দ্রুত এই অঞ্চলে অসমতল জমিও সন্দেহের উদ্রেক করতে বাধ্য। চলার পথে যেগুলোকে বাধা বলে মনে হচ্ছে সেখানেই যেন বাঘটার ছায়া দেখতে পাচ্ছিলাম। দিনের এই শেষ বেলায় আবার ছিল না হাওয়া, ফলে প্রতি মুহূর্তেই পেছনে সজাগ দৃষ্টি ফেলতে হচ্ছিল। প্রকৃতি আমাকে বারবার আকৃষ্ট করে, এখানে আমার চারপাশে সেই আকর্ষণও কম ছিল না। মে মাসের এই সময়টায় 4,000 থেকে 5,000 ফুট উচ্চতায় অর্কিডের সমারোহ বনকে এমনভাবে সজ্জিত করে তোলে যে মুগ্ধ হয়ে সেদিকে না তাকিয়ে থাকা যায় না। সেদিন পাহাড়ের উপর অর্কিডের যে বৈচিত্র্য আর সমারোহ আমি দেখেছিলাম, তেমনটি আর কোথাও দেখিনি। সবচেয়ে মুগ্ধ হয়েছি অপূর্ব সাদা প্রজাপতি অর্কিডের সমারোহের মধ্যে দেখে। প্রতিটি গাছই ফুলের সাজে সেজে উঠেছে। আর দেখেছিলাম আশ্চর্য পাখি ক্র্যাগ মার্টিন। পাখিটার গায়ের রং ধূসর, বুকের কাছটায় হালকা গোলাপি ছোঁয়া,
আকারে সাধারণ শালিকের চেয়ে একটু বড়। পাখিগুলোর প্রত্যেকটির সাথে ছিল 4টি করে বাচ্চা। একটা খুব উঁচু ডালের শুকনো ডালে বাচ্চাগুলো সার দিয়ে বসেছিল, আর তাদের মা কিছুক্ষণ পর পর উড়ে এসে যার যার বাচ্চার মুখে খাবার গুঁজে দিচ্ছিল। পোকা ধরার জন্য মা পাখিগুলো থেকে থেকে উড়ে যাচ্ছে, কোনোটা 200-300 গজ পর্যন্ত চলে যাচ্ছিল। ওড়ার সময় তাদের পাখার রংটা বোঝা যাচ্ছিল। ভারতের সুন্দরতম পাখিদের চেয়েও কম ছিল না এই সৌন্দর্য। তিব্বতী সোয়ালো, যেগুলো আমাদের এখানে শীতকালে অতিথি হয়ে আসে, এদের সৌন্দর্যের সাথেও সমান মাপে চলে এই পাখিগুলো। আমার প্রথম দেখা এই পাখিগুলোর পরিচয় আমি জানতে পেরেছিলাম বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির প্রেটার মাউন্টেনের কাছে। তিনি এগুলোর নাম জানিয়েছিলেন প্যাগ মার্টিন থেকে। সবচেয়ে আশ্চর্য হয়েছিলাম পাখিগুলোর আশ্চর্য দৃষ্টিশক্তি দেখে। কোনো পাখিকে দেখেছিলাম টানা কয়েকশো গজ উড়ে গিয়ে মোড় নিয়ে ফিরে যাচ্ছে। কোনো পোকার পেছনে ওরকম গতিতে উড়ে যাওয়া সম্ভব নয়। অথচ প্রতিবার ফিরে আসার পরই পাখিটি কোনো না কোনো বাচ্চা হা করে মুখে কিছু একটা পুড়ে দিচ্ছিল। অনেকক্ষণ দেখার পর আমি বুঝতে পারি বহু দূরে থাকা পোকামাকড়রা পরিষ্কার দেখতে পায়। সেই দূরত্বে খালি চোখে তো নয়, দূরবীনের সাহায্যেও কোনো মানুষ দেখতে পাবে না এমন একটি ছোট পোকাকে। একদিকে প্রকৃতির এই দর্শনীয় আয়োজন উপভোগ, অপরদিকে প্রতি মুহূর্ত প্রাণ বাঁচানোর চিন্তা। তার সাথে জঙ্গলের নানা রকম শব্দ বৈচিত্র্য, তার মধ্যে আছে বাঘের থাবার খোঁজ। সব মিলিয়ে সময় যেন মনে হলো খুব দ্রুত কেটে গেল। সূর্য অস্ত যাবার মুখে আমি পথ জুড়ে ঝুলে থাকা সেই পাথরটার কাছে ফিরে এলাম। গোটা পথ জুড়ে যতটা জমি আমি দেখে এলাম, তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক জায়গা বলে এই পাথরটাই আমার মনে হলো। পথ ধরে নিচের দিকে যাওয়া আসার সময় যে মানুষগুলো এই পাথরটার উপর আসবে, তাদের কেউই চিনতে পারবে না যে পাথরের চাটালে চত্বরটার উপরে কোনো বাঘ শুয়ে আছে কিনা। পথবাহী প্রতিটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে এই পাথরটা। সন্ধ্যার মুখেই কুঁড়েঘরে ফিরে এলাম। দেখলাম মহিষ দুটো এসে পৌঁছেছে, কিন্তু এই সন্ধ্যাবেলা ওদের নিয়ে আর কিছু করবার ছিল না। কুঁড়েঘরে সারাদিন আজ আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল, গন্ধটার কোনো আভাস আর নেই। ভেতরটা বেশ পরিষ্কার আর মনোরম হয়ে উঠেছে, কিন্তু হলেও এই জানলাটা বন্ধ থাকা ঝুঁকি নিতে সাহস হলো না। আমি যে কাজের দায়িত্ব নিয়ে এসেছি তার পক্ষে নিতান্তই প্রতিকূল এই গলা খুসখুস বেড়াম। যে কোনো সংকটময় বা গুরুত্বপূর্ণ অনুকূল সময়ে এই কাশি আমাকে বিপদের মুখে ফেলে দিতে পারে, কিংবা সব আয়োজন পণ্ড করে দিতে পারে। আমার লোকজনের সাহায্য নিয়ে দুটো কাটা ঝোপ কাটিয়ে এনে সেগুলো ঘরের দরজার বেড়ার মধ্যে বসিয়ে দিলাম। দরজা খোলা রেখে এবারে নিশ্চিন্ত ঘুমানো যাবে। বলার অপেক্ষা রাখে না যে সে রাতে ঘুমটা বেশ জমিয়েই দিতে পারলাম, আর পেছনের দরজার কাছে জঙ্গলে কোনো চলাফেরার শব্দ শোনা যায়নি। সকালে ঘুম থেকে যখন উঠলাম, গলার অবস্থা প্রায় সুস্থ। গ্রামের লোকজন এসে জমতে লাগলো সকাল থেকেই। তাদের সাথে কথা বলেই সকালের বেশিরভাগ সময়টা কাটলো। লোকজনের কাছে মানসিক ওটার সম্বন্ধে নানা রকম গল্প শোনা গেল। ওটাকে গুলি করার জন্য কতবার কত রকমের চেষ্টা হয়েছে সবই আমার কাছে পেশ করা হলো। আজ মহিষ দুটোকে কাজে লাগাবো আগে স্থির করার ছিল, তাই মধ্যাহ্নভোজনের পর সেই আয়োজনেই বেরিয়ে পড়লাম। মেয়েটিকে বয়ে নিয়ে যে ঢালটার উপর দিয়ে বাঘ নেমেছিল, একটা মহিষ সেখানে বেঁধে দিলাম। দ্বিতীয়টাকে নিয়ে গিয়ে বাঁধলাম চুলের কাটার মতো বাঘের, যেখানে বাঘটার খাবার ছাপ পেয়েছিলাম সেখানে। মহিষগুলোর খাবার জন্য প্রচুর ঘাস সামনে গুছিয়ে দিয়ে আমরা কুঁড়েঘরে ফিরে এলাম। দুটো মহিষের গলাতেই আমি ঘন্টা বেঁধে দিয়েছিলাম। পরদিন সকালে ওদের কাছে যেতে যেতে ঘন্টার শব্দ না শুনে আশান্বিত হয়েছিলাম, কিন্তু কাছে গিয়ে নিরাশ হতে হলো। দুটো মহিষই প্রচুর খাবার পেয়ে মনের আনন্দে রাতভর পেট ভরে খেয়েছে। আমি যখন গেছি তখন তারা শান্তিতে নিদ্রামগ্ন। একটা রাত ব্যর্থ হলো। সেদিন সন্ধ্যায় চুলের কাটার বাঁকের মহিষটাকে খানিকটা সরিয়ে বদ্ধ পানির ডোবাটার কাছে বাঁধলাম। বাঘ শিকারের সময় শিকারীদের যে পন্থা দুটি সচরাচর অবলম্বন করতে দেখা যায়, তা হলো ঝোপের উপরে বসা এবং জঙ্গল বিট করা। এই দুটো ক্ষেত্রেই টোপ হিসেবে সাধারণত মহিষী ব্যবহার করা হয়। একটা সুবিধাজনক জায়গা বেছে নিয়ে টোপ রেখে বসার ব্যবস্থা করা হয়। জঙ্গল হাঁকানোর জন্য খুঁজে নিতে হয় কোথায় বাঘ মুড়ি দিয়ে বসেছে বা লুকিয়ে রেখেছে। সেই জায়গা ঘিরেই খেদান চালানো হয়।
টোপটাকে কোনো গাছ বা খুঁটির সাথে শক্ত দড়ি দিয়ে বেঁধে আসতে হয় সন্ধ্যার মুখে মুখে। শক্ত দড়িতে বাঁধা থাকার দরুন বাঘ সেটা ছিঁড়ে নিয়ে যেতে পারে না। টোপটা নেওয়া হয়ে গেলে মাটিটার উপর নজর রাখার জন্য কাছাকাছি গাছের উপরে মাচান বাঁধতে হয়। এই দুটো পন্থার কোনোটাই অবলম্বন করার মতো অবস্থা আমার নয়। গলাটাই প্রধান সমস্যা। অবশ্য আগের তুলনায় অবস্থাটা অনেকটা ভালো, কিন্তু খুশখুশি ভাবটা একেবারে ছেড়ে যায়নি। কোনো রকম জানান না দিই যে কোনো সময় কাশি উঠে আসছে। একবারও না কেসে বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছে না। এই কারণেই টোপে বসা বা জমি হাঁকানো কোনোটা আমার পক্ষে সম্ভব হলো না। উল্টে কিছু একটা বিপত্তি ঘটানোর সম্ভাবনা বেশি থাকতো যদি এই কাজটা করতাম। এই কারণেই যাতে বাঘটার পেছনে নিতে পারি সেই ব্যবস্থা করতে হলো। মহিষ দুটোকে বাঁধার যে দুটো জায়গা বেছে রেখেছিলাম সেখানেই তাদের বেঁধে রাখলাম কয়েকদিনের জন্য। আমার কাজ রইল কেবল সকাল বিকাল গিয়ে তাদের দেখে আসা। দিনের বাকি অংশটা কাটাতাম কুঁড়ে ঘরেই। অপেক্ষা করতাম আশেপাশের গ্রাম থেকে কখন আসে মানুষকে খবর, আর করতাম গলার চিকিৎসা। বাঘটাকে মারার স্বার্থেই আমার তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হওয়া দরকার। আমি যখন কুড়েতে থাকতাম সেই সময় আমার গাড়োয়ালি দুজন মহিষগুলোকে খাওয়া দাওয়া তদারক করে আসতো। মহিষগুলোর তরফ থেকে আমার আশা ছিল দিনে হোক রাতে হোক তাদের কোনো একটি বাঘের শিকারে পরিণত হবে। কেননা সাধারণত বাঘ বা মানুষকে বাঘ নির্বিশেষে সব বাঘই যেসব অঞ্চলে বাধা পায় না সেখানে রাতে যেমন শিকার ধরে তেমনি দিনেও তেমনি মারে। পরপর ৩টা দিন একইভাবে কেটে গেল। খেয়ে আর বিশ্রাম করে মহিষগুলোর দিন কাটতে লাগলো। চতুর্থ দিন সন্ধ্যার আগে দূরের মহিষটাকে দেখে ফিরে আসছি। ঢালের পথ দিয়ে আসার সময় সেই ঝুলে থাকা পাথরটার ৩০ গজ দূরে একটা বাঁকের মুখে আমাকে থামতে হলো। কাঠথোকা নৌলা আসার পরেই প্রথম আমার অনুভব হলো পাথরটার আড়ালে আমার বিপদ ওত পেতে রয়েছে। এর আগে বহুবার আমি এটার পাশ দিয়ে সকাল বিকাল পার হয়েছি, কিন্তু কখনো এরকম মনে হয়নি। পাথরটার উপর দিকে তাকিয়ে আমি নিশ্চলভাবে ৫ মিনিট দাঁড়িয়ে রইলাম। অপেক্ষা করে রইলাম যদি কোনো রকম নড়াচড়া আমার চোখে পড়ে। কেননা বিপদ থাকলে পাথরের উপরের চাটালো পরিসরটাতে থাকবে। কিন্তু কিছুই চোখে পড়ল না আমার, কিংবা কোনো শব্দ কানে এলো না। দৃষ্টি ধরে রেখে ১০ পায়ে গিয়ে আবার আমি স্থির হয়ে গেলাম। এবারেও নড়াচড়ার কোনো আভাস পেলাম না, কিন্তু আমার অনুভূতি আমাকে নিশ্চিতভাবে জানিয়ে দিচ্ছে বিপদ ওখানেই ওত পেতে রয়েছে। আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি সেটা ভীষণ খাড়া আর এবড়ো-থেবড়ো। বড় বড় পাথর বেরিয়ে আছে চারদিকে। সেই সাথে আছে বড় বড় গাছ, ঝোপঝাড়ের জঙ্গল। যে রাস্তায় যাচ্ছি সেটা মাত্র ৮ ফুট চওড়া। আমি যাচ্ছি তার বাইরের ধার দিয়ে, পাথরের চাঙড়ের উপর পা রেখে রেখে। কোনোভাবে পা হরকালে পড়তে হবে অতল গহ্বরে। যদি দিনের আলো আরো কিছুক্ষণ পাওয়া যায় এমন হতো, তাহলে আমি ফিরে গিয়ে ঘুরপথটাতে পেছনের দিক থেকে বাঘটাকে গুলি করবার চেষ্টা করতে পারতাম। কিন্তু এখন সময় নেই। আর আধা ঘন্টার মধ্যেই অন্ধকার নেমে আসবে। অথচ আমাকে যেতে হবে এখনো প্রায় মাইল খানিক রাস্তা। এই অবস্থায় এই রাস্তা ছেড়ে দেওয়া নিতান্ত বুদ্ধিহীন কাজ হয়ে যাবে। আমি ইতস্তত না করে পাথরটা পার হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেফটি ক্যাচ তুলে রাইফেলটি কাঁধে তুলে এক পা করে কাকড়ার মতো ধীরে ধীরে এগোতে লাগলাম। আমি জানতাম বাঘটা যে অবস্থাতেই থাকুক আমার উপরে তার তীক্ষ্ণ নজর রয়েছে। কোনো এক অসতর্ক মুহূর্তের অপেক্ষাতেই রয়েছে সে। পলকের মধ্যে সে সুযোগের সদ্ব্যবহার করবে। খুব ধীর গতিতে আমি ঝুলন্ত পাথরটার নিচে এলাম। আবার কয়েক মিনিট দাঁড়ালাম। তারপর পার হয়ে এলাম। পাথরটা পার হওয়া মাত্রই একটা চাপা গর্জন কানে এলো। প্রায় সাথে সাথেই পাহাড়টার উপরের দিক থেকে একটা কাক ডেকে উঠল। ২ মিনিট পরেই পাহাড়ের ডান দিক থেকে শোনা গেল দুটো সম্বরের ডাক। বাঘটা যে পাথরের উপর থেকে বিরক্তিসূচক শব্দ করে জঙ্গলে লাফিয়ে পড়ে গেল তা বোঝা গেল কাকারের সাবধানী ডাকটা শুনেই। আমিও সত্যি বলতে কি নিরাপদে ফিরে আসতে পেরে স্বস্তি পেলাম। আমার বিপদজ্ঞাপক অনুভূতির ইঙ্গিতে যদি সাড়া না দিতাম, যা আমি ভুলেও কখনো করবার কথা ভাবি না, তাহলে এতক্ষণে ঘটনা নিশ্চয়ই অন্যরকম দাঁড়াতো। তবে একটা সুযোগও যে আমার নষ্ট হলো সেটাও সত্যি কথা। অবশ্য যদিও জানি বাঘটাকে থাকতে হবে আমার আওতার মধ্যেই।
বদ্ধ পানি ডোবাটার কাছে যেখানে মহিষটা বাঁধা আছে, বাঘটা সেখানে আছে বলে সম্বর দুটো আমাকে জানিয়েছে। সেখানে মহিষের গলার ঘণ্টাধ্বনি অনায়াসেই তার কানে গিয়ে পৌঁছাবে। সুতরাং সুযোগ আমার শিগগিরই আসবে, সে বিষয়ে আমি নিশ্চিত। সে রাতটা কিছুটা ঝঞ্ঝাটে কাটলো, আচমকা ধুলোর ঝড়, আর তারপর প্রবল বৃষ্টিতে নাস্তানাবুদ হতে হলো। কুঁড়ে ঘরের ছাদের ফুটো দিয়ে প্রায় গোটা ঘরেই পানি চুয়াতে শুরু করলো। একটা কোণের দিকে পানি কিছুটা কম চোয়াচ্ছিল, ক্যাম খাটটা সেদিকে সরিয়ে নিয়ে ঘুমের ব্যবস্থা করতে হলো। সকালে যখন ঘুম ভাঙলো তখন ঝলমলে আলোয় ঝকমক করছে চারিদিক। আমার চারপাশের প্রকৃতি ধুয়ে মুছে একেবারে পরিচ্ছন্ন হয়ে গেছে। আজ সকালে আমার প্রাত্যহিক কর্মসূচির একটু পরিবর্তন করলাম। অন্যান্য দিন প্রথমেই যেতাম কাছের মহিষটাকে দেখতে, সেটাকে বাঁধা হয়েছে মেয়েটিকে যেখানে মারা হয়েছিল সেখানে। আজ আমার লোকদের নির্দেশ দিলাম যেখানে যেতে এবং সেটাকে আরও পানি দেওয়ার জন্য। আমি আমার দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী 450x400 রাইফেলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বেরোলাম দূরের বদ্ধ ডোবার ধারের মহিষটাকে দেখতে। গত সন্ধ্যায় যে পাথরটার পাশ দিয়ে যেতে আমার কষ্ট হয়েছিল, আজ অনায়াসেই সেটা পার হয়ে গেলাম। রাতে বৃষ্টি হয়েছে, তাই আশা ছিল পথের সাথে সাথে জায়গায় বাঘটার থাবার ছাপ আমার চোখে পড়তে পারে। সেভাবেই ঢালের সমতল পথটা পার হতে লাগলাম। পেয়েও গেলাম ঠিক, ছাপগুলো গেছে ঢালের দিকেই, কিন্তু ঝড় ওঠার আগেই পড়েছে ওগুলো। এই জায়গাটার কাছাকাছি পথের খাদের দিকে একটা 3 ফুট উঁচু পাথর আগেও আমি লক্ষ্য করেছি। সেটার আড়ালে দাঁড়ালে এখান থেকে 40 গজ দূরে উঁচু ঢিবিটার ওপারে বাঁধা মহিষটাকে দেখতে পাওয়া যায়। এখন হামা দিয়ে পাথরটায় উঠে ধীরে ধীরে যখন মাথা তুলে দাঁড়ালাম, দেখলাম মহিষের জায়গাটা শূন্য। সেটাও উধাও। ব্যাপারটা এমনই অভাবিত এবং চমকপ্রদ যে আমাকে নিশ্চিত হবার জন্য মিনিটখানেক সেদিকে স্থির তাকিয়ে থাকতে হলো। বাঘটা মহিষটাকে মেরে জঙ্গলে টেনে নিয়ে যেতে পারে এই আশঙ্কা গোড়া থেকেই ছিল। সেই কারণেই 1 ইঞ্চি মোটা পাকানো 4টি পাটের রশি দিয়ে গাছের গুঁড়ির সঙ্গে বেঁধে রেখেছিলাম। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই দড়ির বাঁধন থেকে মহিষটাকে নিয়ে চলে গেছে বাঘটা। পাথরটা থেকে নিঃশব্দে আমি নামলাম এবং মহিষটা যেখানে বাঁধা ছিল সেখানে পা টিপে টিপে এগিয়ে গেলাম। জমিটা পরীক্ষা করে বুঝতে পারলাম ঝড় ওঠার আগেই মহিষটাকে মারা হয়েছে, কিন্তু সেটাকে বয়ে নিয়ে যাওয়া হয়েছে বৃষ্টি থেমে যাবার পরে। সেখানে খাওয়া শুরু করেছিল এমন কোনো নিশানা এখানে পেলাম না। দড়িগুলো পরীক্ষা করে বিস্মিত হতে হলো। সাধারণত বাঘ দাঁত দিয়ে কামড় দিয়ে দড়ি ছেড়ে না, কিন্তু এখানে দেখলাম চার্টের 3টে দড়ি দাঁত দিয়ে কাটা হয়েছে। চতুর্থ দড়িটা টেনেই ছিঁড়ে ফেলা হয়েছে। আর মহিষটাকে টেনে নিয়ে গেছে মোহনের মুখোমুখি পাহাড়টার দিকে, যেটার গায়েই আমার কুঁড়ে ঘরটা। রাতের বৃষ্টিটা বর্তমান ক্ষেত্রে আমাদের কাজের সহায়কই হলো। আগের দিন ঝরা পাতার স্তূপ ছিল শুকনো মচমচে, সামান্য স্ফুলিঙ্গ পেলেই দাউ দাউ করে জ্বলে ওঠার মতো। আজ সেই মরা পাতার কার্পেট ভিজে আর নরম। বাঘটি তার উপরেই তার গতিবিধির নিশানা পরিষ্কারভাবে রেখে গেছে। এবারে সেই নিশানা ধরে আমাকে প্রত্যাশিত রণক্ষেত্রে প্রবেশ করতে হবে। প্রতিটি মুহূর্ত বিপজ্জনক এমন কোনো জঙ্গলে প্রবেশ করবার আগে আমার বরাবরকার অভ্যাস হাতের রাইফেল সম্পর্কে নিশ্চিন্ত হয়ে নেওয়া। গুলি ভরা আছে কিনা এবং সেপটিক ক্যাচ ঠিকভাবে কাজ করছে কিনা এবারেও তা পরীক্ষা করে দেখে নিলাম। কোনো কারণে বন্দুকে গুলি ভরতে ভুল হয়ে গেলে জরুরি অবস্থায় ট্রিগার টিপেই যেখানে আত্মরক্ষার প্রশ্ন এসে দাঁড়ায়, সেই সময় এই অমার্জনীয় ভুলের খেসারত দেবার সুযোগ একবারই মাত্র পাওয়া যায়। আমার স্মরণে ছিল ঝুঁকে থাকা পাথরটার কাছে এগোবার আগেই রাইফেলে গুলি ভরেছিলাম। তবু এখন রাইফেলটা খুলে গুলিগুলো বার করে দেখে নিঃসন্দেহ হয়ে নিলাম আবার। সেফটি ক্যাচ উপর নিচ করে তার কার্যকারিতাও পরীক্ষা করলাম। সেফটি ক্যাচ তোলা অস্ত্র হাতে নিয়ে আমি কখনো জঙ্গলে ঢুকি না। বাঘটা যে পথে মরিচ ছেত্রে নিয়ে গিয়েছিল, এবার আমি সেই দাগ অনুসরণ করে জঙ্গলে ঢুকলাম। এখানে বাঘের শিকার ছেত্রে নেয়ার বিষয়ে দুটো কথা বলে নিতে চাই। বাঘ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মরি নিয়ে যায়, সেই সময় মাটিতে যে দাগ পড়ে সেই দাগটাকেই আমরা স্যাঁচড়ানোর দাগ বলে থাকি। স্যাঁচড়ানো বললে আসলে সব ব্যাপারটা বোঝানো যায় না, কথাটার মধ্যে ভুল বোঝার অবকাশ থেকে যায়। একটা বাঘ একটা পূর্ণাঙ্গ
ও পূর্ণবয়স্ক গরুকে ৩-৪ মাইল টেনে নিয়ে যায় না, ঠিক বলতে হয় বহন করে নিয়ে যায়। বহন করার অসুবিধা হলে ভারী মড়ি ফেলে রেখে যায়। মড়ির আকার যাই হোক না কেন, দূরত্বে নিয়ে যাবার সময় বাঘ সাধারণত সেটার ঘাড়ে অথবা পিঠের মাঝামাঝি জায়গায় কামড়ে ধরে। যদি মড়িটা একটা সম্বর হয় আর বাঘ সেটাকে ধরে, তাহলে নিয়ে যাবার সময় তার পেছনের অংশটা মাটির সাথে ঘষতে যাবে, আর টেনে নিয়ে যাবার দাগটা পরিষ্কার পাওয়া যাবে। কিন্তু সম্বরটাকে যদি পিঠের মাঝামাঝি জায়গায় কামড়ে ধরা হয়, তাহলে মুখে তুলে হাঁটবার সময় কখনো কখনো সম্বরের পা মাটিতে লেগে আবছা একটা টেনে নিয়ে যাবার দাগ ফেলতে পারে। দাগ যে পড়বেই তার কোনো নিশ্চয়তা নেই, কোনো দাগ নাও থাকতে পারে। ভেজা পাতার উপরে নিশানা দেখে বুঝতে পারছিলাম এই বাঘটা মহিষটাকে ঘাড়ে ধরে নিয়ে গেছে। ফলে আমার অনুসরণ করে এগোবার কাজটা সহজ হয়েছে, কেননা মহিষটার পেছনের অংশটা মাটিতে ঘেঁষটে গেছে। পাহাড়ের গা বেয়ে প্রায় ১০০ গজ গিয়েছে বাঘটা। তারপর একটা খাড়া মাটির ঢিবি পার হতে চেষ্টা করে পিছলে পড়ে যায়। মরিটা বাঘের মুখ থেকে খসে গিয়ে পাহাড়ের গা বেয়ে গড়িয়ে প্রায় ৩০-৪০ গজ নেমে একটা গাছের গায়ে আটকে যায়। বাঘটা সেখান থেকে মুড়িটাকে উদ্ধার করে যখন নিয়ে যায়, তখন সে সেটার পিঠে কামড়ে ধরে। এটা বোঝা গেল এখান থেকে মাঝে মাঝে মাটিতে একটা পা লেগেছে, আর তাতে আবছাভাবে ঘষা টানার দাগ পড়েছে। পাহাড়ের এদিকে প্রায় সমস্তটাই ঢেঁকি শাকে ঢাকা। ফলে ঘষ টানার দাগ পেতে অসুবিধা হয়নি। পা পিছলে পড়ে গিয়ে বাঘটা সম্ভবত দিক গোলমাল করে ফেলেছিল। দেখলাম একবার সে ডান দিকে বেশ কয়েক গজ গেল, তারপর মোড় নিয়ে একটা রিঙ্গালের ঘন ঝোপের ভেতর দিয়ে সোজা নিচে কয়েকশো গজ নেমে গেল। সেখান থেকে আবার মোড় নিয়ে পাহাড়ের গা বেয়ে কোনাকুনি কয়েকশো গজ এগিয়ে একটা বিশাল পাথরের ডান দিকে ঘুরে যায়। পাথরটার কাছে গিয়ে আমাকে থামতে হলো। পাথরটা সামনের দিকে প্রায় ২০ ফুট উঠে গিয়ে চ্যাপ্টা হয়ে এমনভাবে একটা বিরাট গর্তের উপর ছড়িয়ে পড়েছে যে মনে হয় বিশাল একটা ঢাকনা। ওটার নিচে কোনো গর্ত থাকা সম্ভব বলে আমার মনে হলো, কেননা মরি নিয়ে নিশ্চিত খাবার পক্ষে ওই জায়গাটা খুবই উপযুক্ত। আমি ব্যাপারটাকে যাচাই করবার জন্য যে দিক দিয়ে মুড়ি টেনে নিয়ে গেছে সেদিকে না গিয়ে পাথরটার উপরে উঠে পড়লাম। সেখান থেকে আশেপাশে এবং আমার নিচের জমি খুঁটিয়ে দেখতে শুরু করলাম, আর তিল তিল করে নিঃশব্দে এগোতে থাকলাম। পাথরটার শেষ প্রান্তে এসে নিচের দিকটা ভালো মতো দেখতে লাগলাম। হতাশার সাথে লক্ষ্য করলাম নিচে কোনো গুহা বা গর্ত নেই। পাথরের এই জায়গাটা থেকে আশেপাশের জঙ্গলের অনেকখানি জায়গা পরিষ্কার দেখতে পাওয়া যায়। তাছাড়া বাঘের আক্রমণের দিক থেকেও খুবই নিরাপদ মনে হলো। জায়গাটা এতই পছন্দ হলো যে আমি সেখানে কিছুক্ষণ বসবো বলে ঠিক করলাম। সবেমাত্র আয়েশের সাথে বসেছি, সোজাসুজি তাকিয়েছি, চোখে পড়ল ৪০-৫০ গজ নিচে এক ফালি ঘন ঝোপ। তার মধ্যে লাল সাদা মতো কি দেখা যাচ্ছে। জঙ্গলে বাঘের পেছনে যখন ঘুরতে হয় সেই সময় ঝোপের মধ্যে বা ঘাসের বনে লাল কিছু চোখে পড়লেই বাঘ বলে মনে হয়। এই ক্ষেত্রে আমার সেরকম ভ্রম হবার সম্ভাবনা ছিল না, কেননা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আমি বাঘের গায়ের সাদা ডোরাকাটাও দেখতে পেলাম। স্বভাবতই উৎফুল্ল হয়ে উঠলাম। স্থির দৃষ্টিতে মিনিট খানিক তাকিয়ে রইলাম। তারপরে চমক ভাঙলো আমার। যেটাকে বাঘ বলে মনে করেছিলাম সেটা বাঘ নয়, আসলে মরিটা। সদ্য খাওয়া রক্তাক্ত জায়গাগুলোই লাল দেখাচ্ছিল, আর যে জায়গাগুলো চামড়া ছিঁড়ে নিয়েছে সেখান থেকে পাঁজরের হাড় বেরিয়ে আছে। ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবার পর একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। ভাগ্যিস সাথে সাথে গুলি চালিয়ে দেইনি, তাহলে এত চেষ্টার পর পাওয়া বাঘ মরার সুযোগটা আমার নষ্ট হতো। আমার হাতে যে ভারী অস্ত্রটা রয়েছে তার শব্দ গর্জন তুল্য ভারী। সেই শব্দে চমকে গিয়ে বাঘটা হয়তো তল্লাট ছেড়েই পালাতো। আমার এক বন্ধুর একবার এরকম অবস্থা হয়েছিল। নিজের মুহূর্তের ভুলের জন্য বাঘটাকে গুলি করবার সম্পূর্ণ সুযোগ সে তো হারিয়েই ছিল, উপরন্তু মানুষ খুনের দায়ে পড়তে পড়তে বেঁচে গিয়েছিল। যে মুড়িটার উপরে সে বসবে বলে ঠিক ছিল, সেটা সন্ধান করার জন্য আর গাছে একটা মাচান বাঁধার জন্য সে আগে দুজন লোককে পাঠিয়ে দিয়েছিল। পরে সে সেটার কাছে এসে সন্দেহক্রমে মুড়ির গায়ে দুটো গুলি করে। বন্ধুটির নিশানা ভালো ছিল তাই গুলি ফসকায়নি। তা না হলে মরির কাছে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা লোক দুটির অবস্থা খুবই সঙ্গীন হয়ে পড়ত।
এই ক্ষেত্রে আমি মুড়িটাকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু বাঘের কোনো নড়াচড়া আমার চোখে পড়ছিল না। কিছুক্ষণ তন্ন তন্ন করে ঝোপটা দেখে নিঃসন্দেহ হলাম বাঘ সেখানে নেই, মুড়ি রেখে সরে পড়েছে। বাঘ যখন কোনো বাধা না পেয়ে নিজে থেকেই খোলা জায়গায় মুড়ি ফেলে রেখে যায়, তখন সে যে সেটা একেবারেই পরিত্যাগ করেছে তা কিন্তু নয়। মাছির দলের উৎপাতে বিব্রত হয়ে বাঘ কিছুক্ষণ পর পর মুড়ির কাছ থেকে দূরে সরে গিয়ে থাকে। যে সময় সে মুড়ি থেকে দূরে থাকে সেই সময় নজর থাকে শকুন এবং অন্যান্য মাংসভুক পশু পাখির দিকে। মাছির উপদ্রব কিছু কমলে পাহারাদারি ছেড়ে সে আবার এসে বসে মুড়ির কাছে। আমি বুঝতে পারলাম বাঘ আশেপাশে যেখানেই থাক বেশিক্ষণ থাকবে না, অচিরেই তার দর্শন পাওয়া যাবে। আমি আর পাথরের উপর থেকে নড়লাম না, সেখানে বসে থেকে আরও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। কয়েকটা মুহূর্ত ভালোই কাটলো। তারপরেই গলার ভেতরটা কেমন খুসখুস করতে লাগলো। নাক আসলেই আর নয়, কদিন ধরে তোয়াজ করেও ল্যারিনজাইটিস সারাতে পারিনি। প্রাণপণ তখন কাশি চাপবার চেষ্টা করতে লাগলাম। দম বন্ধ করে রইলাম, জোরে জোরে ঢোক গিললাম। জঙ্গলে বা গির্জায় এরকম ক্ষেত্রে কাশি দমন করার যেসব পন্থা অবলম্বন করতে হয় তার সবই আমি করলাম, কিন্তু কাশির বেগ কিছুতেই ফেরাতে পারছি না। এমন অবস্থায় পৌঁছালাম যে কাশতে হবে, নইলে ফেটে যেতে হবে। শেষ পর্যন্ত কাশতেই হলো, কিন্তু অনেক চেষ্টা করে কাশির শব্দটাকে ভাষায় রূপান্তরিত করে প্রকাশ করবার চেষ্টা করলাম। আমি হনুমানের হুঁশিয়ারির ডাক ডাকলাম, খক 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 খকর। হনুমানরা সাধারণত বাঘ দেখতে ডাকে না, কিন্তু আমাদের অঞ্চলে ডাকে। আর এই ডাক বাঘটা সম্ভবত প্রতিদিনই শুনতে অভ্যস্ত। এই জন্যই এই ডাকই আমাকে বারবার করতে হলো। জানতাম বাঘটা এই শব্দের কোনো গুরুত্বই দেবে না, কেননা ডাকটা এই সংকট সময় খুব বিশ্বাসযোগ্য শোনায়নি, তাও আমি বুঝতে পারলাম। যা হোক, গলাটা সাফ হয়ে গেল, অনেকটাই স্বস্তি ফিরে পেলাম। এরপরও বেশ কিছুক্ষণ পাথরটার উপর থেকে নড়লাম না, কোনো দিকে কোনো নড়াচড়া হয় কিনা লক্ষ্য করতে লাগলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। এতক্ষণের মধ্যে জঙ্গলের কোনো প্রাণীর কাছ থেকে কোনো সতর্কবার্তা পাওয়া গেল না। আমি নিশ্চিত হলাম বাঘটা আশেপাশে যতদূর পর্যন্ত আমার দৃষ্টি চলছে তার মধ্যে কোথাও নেই। আমি এবারে পাথরটার উপর থেকে নেমে এলাম, তারপর সন্তর্পণে মুড়িটার কাছে গিয়ে দাঁড়ালাম। আমার জন্য রীতিমতো এক বিস্ময়ের জন্য অপেক্ষা করছিল। একবারে একটা বাঘ কতটা মাংস খেতে পারে তা আমার জানা ছিল না, তবে মোটামুটিভাবে তার খাওয়ার ক্ষমতা সম্বন্ধে একটা ধারণা আমি নেবার চেষ্টা করব। একটা পূর্ণবয়স্ক সম্বর খেতে বাঘের লাগে 2 দিন। একটা মহিষ 3 দিন ধরে খেয়েও সবটা শেষ করতে পারে না, কিছুটা পরদিনের নাস্তা করার জন্য থেকে যায়। আমি যে মহিষটাকে বেঁধেছিলাম সে পূর্ণবয়স্ক অবশ্য ছিল না, কিন্তু তার আকার নেহাত ছোটও ছিল না। বাঘটা তার বেশিরভাগটাই দেখলাম একেবারে সাবার করে দিয়েছে। তবে সন্ধান পাবার একটা সূত্র এই থেকে আমার হাতে এসে গেল। যে পরিমাণ মাংস সে খেয়েছে, এরপর তার পক্ষে খুব দূরে যাওয়া সম্ভব নয়। অনতি দূরেই তাকে বিশ্রামের জন্য আশ্রয় খুঁজে নিতে হয়েছে। রাতের বৃষ্টির দরুন মাটির ভিজে ভাব এখনো রয়েছে। এই অবস্থাটা থাকবে আরো কিছুক্ষণ। এই অনুকূল পরিস্থিতিতে বাঘটাকে সন্ধান করতে খুব বেগ পেতে হবে না। তার পিছু নেওয়া স্থির করলাম। আবার ছাপ খুঁজতে গিয়ে এক অদ্ভুত ধাঁধায় পড়ে যেতে হলো। মরিটার কাছে নানান দিকের নানান গতির ছাপ জড়াজড়ি করে আছে। শক্ত পায়ের জানোয়ারের পায়ের ছাপ সহজে মাটির উপর খুঁজে পাওয়া যায়, কিন্তু নরম থাবাওয়ালা জানোয়ারের ক্ষেত্রে এই কাজটা যথেষ্টই কঠিন। কিন্তু জঙ্গলে জঙ্গলে বহু বছর কেটেছে আমার। আমার দীর্ঘ অভিজ্ঞতাই আমাকে এখন এই ধাঁধা থেকে বের করে আনলো। শিকারী কুকুর যেরকম অনায়াসে চেষ্টায় গন্ধ অনুসরণ করে, আমিও ঠিক সেভাবে ধীরে ধীরে ধৈর্য ধরে ঠিক দাগটি খুঁজে বের করতে পারলাম। অতি নিঃশব্দে পূর্ণ সতর্কতা নিয়ে আমি দাগটা অনুসরণ করে চললাম। বাঘটা যে কাছাকাছি কোথাও আছে, হয় কোনো পাথর বা ঝোপ বা মাটির ঢিবির আড়ালে, সে বিষয়ে আমি নিঃসন্দেহ ছিলাম। ছায়ার মতো নিঃশব্দে চলে এক ফালি সমতল জমিতে এসে পড়লাম। 20 বর্গ গজের বেশি হবে না জায়গাটার আয়তন। জমির ঘাসগুলো খুবই মোলায়েম এবং সুগন্ধি। বাঘটা যেখানে শুয়েছিল তার দাগটা তখনও পরিষ্কার বোঝা যাচ্ছিল। আমি যখন সেটার কাছে গিয়ে দাঁড়ালাম, চোখে পড়ল লেপ্টে থাকা ঘাসের ডগা কয়েকটা স্প্রিং এর মতো উঠে দাঁড়ালো। খুব বেশিক্ষণ আগে যে বাঘটা সেখান থেকে যায়নি, এটি তারই প্রমাণ। মিনিট খানেকও হবে কিনা সন্দেহ। সন্দেহ হলো আমি কি বাঘটার নজরে পড়ে গেছি,
আমাকে চোখে পড়ার সাথে সাথে হয়তো উত্ত্যক্ত বোধ করে স্থান পরিবর্তন করেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই উদ্বেগটা দূর হলো। বাঘটা যে আমাকে দেখতে পায়নি তা বুঝতে পারলাম। লক্ষ্য করলাম এখানে এই ঘেঁষো জমিতে দাঁড়িয়ে মুড়িটা দেখা যায় না। আমি যে পাথরের উপর দাঁড়িয়েছিলাম সেটাও দৃষ্টির আড়ালে। আমার পায়ে পাতলা রাবার সোলের জুতো। যেভাবে আমি নিঃশব্দতা রক্ষা করে অনুসরণ করে এসেছি, তাতে আর আমার সাড়া পাবার কথা নয়। আমি নিশ্চিত হলাম আমাকে দেখে সে তার বিশ্রামের জায়গা ছেড়ে সরে যায়নি। কিন্তু অমন নরম ঘাসের বিছানা ছেড়ে সে হঠাৎ করে এভাবে উঠে গেল কেন? আশেপাশেও এতক্ষণের মধ্যে এমন কিছু চোখে পড়ল না, বা এমন শব্দও কিছু শুনতে পেলাম না যা তাকে উত্ত্যক্ত করতে পারে। হঠাৎ রোদের তেজটা বাড়াবাড়ি রকমের অনুভব হতেই মাথার উপর দিকে তাকালাম। আর তখনই বাঘের উঠে যাওয়ার প্রশ্নের মীমাংসা হয়ে গেল। এখন বেলা ৯টা। মে মাসের তপ্ত দিন। ইতিমধ্যেই সূর্যের তাপ অসহ্য হয়ে উঠেছে। যে গাছগুলির ছায়ায় বাঘটা শুয়েছিল, সূর্য এখন সেগুলোর মাথা ডিঙিয়ে অনেকটাই সরে এসেছে। ফলে সরে গেছে গাছের ছায়াও। সহজেই অনুমান করা গেল সূর্যের তাপ সইতে না পেরেই আমি আসার কয়েক মিনিট বা মিনিট খানেক আগে কোনো ছায়াচ্ছন্ন আশ্রয়ের সন্ধানে উঠে গেছে সে। এই ঘেঁষো জমির ফালিটার যেখানে আমি দাঁড়িয়েছিলাম তার উল্টো দিকেই একটা কাঁটা গাছের উত্তর দক্ষিণ আড়াআড়ি পড়েছিল। গাছটা ঘেঁষো জমিটার প্রান্ত, আর আমি রয়েছি মাঝামাঝি জায়গায়। আমার থেকে সেটার দূরত্ব বড়জোর 10 ফুট। গাছের গোড়ার দিকটায় পাহাড়। গাছটার পরেই পাহাড়ের দেয়ালের মতো খাড়া উঁচু উঠে গেছে। পাহাড়ের গা বেয়েই একটা পাথরের কার্নিশ 30 গজ মতো উঠে ঘন জঙ্গলে ঢুকে গেছে। আমার অনুমান হলো বাঘটার সরে গাছটার দিকে যাওয়াই সম্ভব। গাছের বিপরীত দিকের জায়গাটা তাকে সূর্যের তাপ থেকে আড়াল করার উপযুক্ত জায়গা। কিন্তু এটা আমার অনুমান। নিশ্চিত হতে হলে যাচাই করে দেখা দরকার। আর তা করতে হলে আমাকে গাছটা পর্যন্ত হেঁটে যেতে হবে। এখানে আসার বহুদিন আগে পাঞ্চ পত্রিকায় দেখা একটা ছবি চোখের সামনে ভেসে উঠল। ছবিটা ছিল এক শিকারীর। আকাশে সিংহ শিকার করতে বেরিয়েছিল। সিংহকে অনুসরণ করে একটা পাথরের কাছ দিয়ে সে যাচ্ছিল। এমন সময় উপর দিকে চোখ তুলতেই তার দৃষ্টি পড়ল আফ্রিকার সবচেয়ে বড় আকৃতির একটা সিংহের উপর। পাথরটার উপর দাঁড়িয়ে সিংহটা হাসি হাসি মুখেই শিকারীর দিকে তাকিয়ে আছে। ছবিটার নিচে ক্যাপশন: আপনি যখন সিংহ খুঁজতে যাবেন, তার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনি সত্যিই তাকে দেখতে চান। আফ্রিকার সিংহ শিকারী বন্ধুটির সাথে আমার তফাৎ এখানে যে তাকে তাকাতে হয়েছিল উপর দিকে, একেবারে সিংহের মুখে। আমাকেও বাঘের মুখেই চোখ ফেলতে হবে, তবে তার নিচের দিক করে। আর আমাদের দৃষ্টি যদি ফাঁকি থাকে তাহলে আমার অবস্থাও হয়ে দাঁড়াবে একই রকম। আমি এবার নরম ঘাসের জমি ইঞ্চি ইঞ্চি করে পা সরিয়ে গাছটার দিকে এগিয়ে যেতে লাগলাম। 10 ফুট দূরত্বের আধাআধি চলে এলাম যখন, সামনে পাথরের কার্নিশটার উপর আমার চোখ পড়ল। লক্ষ্য করলাম 3 ইঞ্চি মতো হবে কালো হলুদ একটা জিনিস রয়েছে ওখানে। অনড় জিনিসটার দিকে মিনিট খানেক সময় তাকিয়ে থেকে নিশ্চিত হলাম যে ওটা বাঘের লেজের ডগার অংশটা। লেজটা আমার বিপরীত দিকে। স্বভাবতই বোঝা গেল তার মাথাটা রয়েছে আমার দিকে। মাত্র 2 ফুট চওড়া কার্নিশে এভাবে পড়ে থাকার একটাই অর্থ, জানোয়ারটা ওত পেতে রয়েছে আর অপেক্ষা করছে কখন আমি গাছের গুড়িটার দিকে এগিয়ে যাব। আমার মাথাটা দেখতে পাওয়ার সাথে সাথেই সে ঝাঁপ দেবেই মতলবেই সময় গুনছে। লেজের ডগার যে অংশটা আমি দেখতে পাচ্ছি, আমার কাছ থেকে তার দূরত্ব আনুমানিক 20 ফুট। ওত পাতা অবস্থায় বাঘটা যদি কম করেও 8 ফুট লম্বা হয়, তাহলে তার মাথাটা রয়েছে আমার 12 ফুটের মধ্যেই। আমাকে আরো কিছুটা এগিয়ে যেতে হবে। ওর শরীরটা আরো পরিষ্কারভাবে দেখতে না পাওয়া পর্যন্ত তাকে পঙ্গু করে দেবার মতো একটা গুলি আমি ছুটতে পারছি না। গুলিটা করতে হবে যথেষ্ট হিসাব করে, যাতে এক গুলিতেই আমার উদ্দেশ্য সিদ্ধ হয়। ব্যর্থ হলে প্রাণ নিয়ে ফিরে যাওয়া আমার পক্ষে আজ আর সম্ভব হবে না। সেফটি ক্যাচ তুলে আমি কখনো জঙ্গলে ঢুকি না। এই চরম সংকট মুহূর্তে আমার এই অভ্যাসটার জন্য নিজের উপর ধিক্কার এলো। আমার ভারী রাইফেলের সেফটি ক্যাচ তুলবার সময় খট করে পরিষ্কার একটা শব্দ ওঠে। এই মুহূর্তে এই আওয়াজটা আমার সব পরিশ্রম প্রচেষ্টা ব্যর্থ করে দেবার পক্ষে যথেষ্ট। শব্দটা কানে যাওয়া মাত্রই হয় বাঘটা আমার উপর লাফিয়ে পড়বে, নয়তো এমন অতর্কিতে লাফিয়ে পড়ে খাড়া পাহাড়ের গা বেয়ে নিচে নেমে যাবে যে
আমি রাইফেল তুলে গুলি করার সুযোগটা পর্যন্ত পাবো না। এবারে আরো সজাগ হয়ে এক পা করে এগিয়ে যেতে লাগলাম। আস্তে আস্তে এগোচ্ছি, আর বাঘটার লেজের দিক থেকে পেছনের অংশটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। বাঘের পেছনের অংশটা যখন পুরোপুরি দেখতে পেলাম, আনন্দের স্বস্তিতে আমার চিৎকার করে উঠতে ইচ্ছে হলো। বাঘটা আমার অপেক্ষায় ওৎ পেতে নেই, দিব্যি চিৎ হয়ে শুয়ে ঘুমাচ্ছে। পাথরের কার্নিশটা 2 ফুট মাত্র চওড়া, তার মধ্যে কেবল শরীরটা কোনো মতো রাখার জায়গা হয়েছে তার। পেছনের ছড়ানো পাগুলো রয়েছে একটা ওক গাছের চারার কাঁধের উপরে। গাছটা ভাগ্যিস পাহাড়ের গা ঘেঁষে খাড়া উঠে এসেছে, নইলে এভাবে আরাম করে পা ছড়িয়ে দেবার সুযোগ হতো না তার। গুটি গুটি আর খানিকটা এগিয়ে যেতে বাঘটার পেটটা নজরে এলো। তার ওঠা নামা দেখে বোঝা গেল গভীর ঘুমে মগ্ন বাঘটা। আর কয়েক পা এগিয়ে যেতে পারলেই ওর পুরো শরীরটা আমার নজরে এসে যাবে। আমি তাহলে নিশ্চিন্ত হয়ে ট্রিগার টিপতে পারি, কেবল পঙ্গু করে দেবার সংকল্পটা বাতিল করা যায়। বাঘের মাথার পেছন দিকটা রাখা ছিল ঘেঁষে জমিটার দিকে। সেখানে কার্নিশটা 3-4 ফুট মতো বেরিয়ে আছে কাটা গাছটা ছড়িয়ে। এবারে পরিষ্কার দেখতে পেলাম বাঘটার চোখ বন্ধ, নাক আকাশের দিকে। আমার রাইফেল কাঁধে তোলাই ছিল। এক মুহূর্তের কম সময়ের মধ্যেই রাইফেলের সাইট ওর কপালের উপরে ট্রিগার টিপলাম। সেফটি ক্যাচ তোলা ছিল না, তাই ট্রিগারের চাপ সারালাম না। চাপ সমান রেখে সেফটি ক্যাচ তুলে দিলাম। যে পন্থা আমি এখানে অবলম্বন করলাম তা রাইফেল চালানোর প্রচলিত পদ্ধতির বিপরীত। এতে কাজ কতটা হবে তা আমি জানতাম না, কিন্তু আমি বিফল হলাম না। মাত্র কয়েক ফুট ব্যবধানের থেকে ছোড়া গুলিটা শাহিত বাঘের কপালে ঢুকে গেল। কিন্তু আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, শরীর এতটুকু নড়ল না, কাঁপল না পর্যন্ত। লেজটা যেমন ছড়ানো ছিল তেমনই রইল। পেছনের 2 পা ওক চারার ডালপালার উপরে যেমন ছিল তেমনই রইল। মাথাটা কোনো দিকে হেলে পড়ল না, নাক আকাশের দিকে তোলা ছিল সেরকমই রয়ে গেল। জানতাম প্রয়োজন নেই, তবু দ্বিতীয়বার বুলেটটিও প্রথমটির অনুসরণ করে ছুঁড়লাম। কিন্তু তাতেও বাঘটার শুয়ে থাকার ভঙ্গির সামান্য মাত্র নড়চড় হলো না। পরিবর্তন যা চোখে পড়ল তা হলো ওর পেটের ওঠানামা বন্ধ হয়ে গেল, আর কপালের উপরের 2টি অতি ছোট ফুটো দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। এই মুহূর্তে আমার আর কিছুই করার নেই। যে কাজ করবার জন্য আমি এখানে এসেছি, কয়েক মুহূর্ত আগে সেই কাজটা আমি যথেষ্ট ভালোভাবেই করতে পেরেছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আমি তৃপ্ত, আমার শ্রম ও প্রচেষ্টা সার্থক। আর এর জন্য যত কিছু প্রয়োজন তা কিছুই বিফল হয়নি। ভয়, উৎকণ্ঠা, উত্তেজনা সব মুছে গিয়ে একটা অপার তৃপ্তিতে ভরে উঠল মন। গলার সংক্রমণ হবার পর থেকে সিগারেটের লোভ সংবরণ করেছিলাম। এখন ইচ্ছে হলো সামনের কাটা গাছটার উপরে বসে একটা সিগারেটের অগ্নিসংযোগ করি। মুক্ত মনে সিগারেট ধরিয়ে আমি গাছটার উপরে উঠে বসলাম। সবই ঠিক ঠিক হলো, কিন্তু মনে একটা খুঁত খুঁত ভাব আটকেই রইল। এই পর্বের উপসংহারটা যেভাবে হলো, এরকমটা আমার চিন্তায় ছিল না। জানোয়ারটা আমার থেকে মাত্র 5 ফুট দূরত্বে ছিল, আর সে ছিল ঘুমন্ত অবস্থায়। পালাবার সামান্য সুযোগও তাকে দেয়া হয়নি। মনের এই ভাবটাকে দূর করবার জন্য আমি আমার কাজের সপক্ষে যে যুক্তিগুলো দাঁড় করালাম সেগুলো আপনাদের জানাতে না পারলে আমি যেন স্বস্তি পাচ্ছি না। কেননা কাজটা আমার পক্ষে কতটা সমীচীন হয়েছে তা নিয়ে হয়তো আপনারাও চিন্তা ভাবনায় পড়েছেন। বাঘটা তার বেঁচে থাকার অধিকার হারিয়েছিল, কারণ সে দীর্ঘদিন নরখাদক জীবনযাপন করছিল। আর কে না স্বীকার করবে, নরখাদক বাঘের মরাই একমাত্র পরিণতি হওয়া উচিত। যে জানোয়ার মানুষ মারছে অহরহ, তাকে মারার প্রশ্নে সে জেগে আছে কি ঘুমিয়ে আছে এই প্রশ্ন অবান্তর, কেননা সে ক্ষতিকারক শত্রু। আরও আছে, এবং সেটাই গুরুতর প্রশ্ন, ওকে ঘুমন্ত দেখে যদি আমি ওখান থেকে সরে আসতাম, তাকে পালাবার সুযোগ করে দিতাম, তাহলে সে মানুষ হত্যা করতো না এমন কোনো নিশ্চয়তা নেই। পরবর্তীকালে যতগুলো মানুষ তার হাতে মারা যেত তার জন্য নৈতিকভাবে দায়ী হতে হতো আমাকেই। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন আমার সপক্ষে যুক্তিগুলো অকাট্য। তবু সত্য নীতির প্রশ্নেই আমাকে স্বীকার করতেই হচ্ছে। নিজের প্রাণের ভয়ে অথবা গুলি করে মারার যে মুক্ত সুযোগ আমি পেয়েছি, এমন সুযোগ পরে পাওয়া নাও যেতে পারে, এরকম একটা মিশ্র ভাবনায় আমার মানসিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাকে আমি কোনো সুযোগ আর দিতে চাইনি, তার ঘুম ভাঙাবার চেষ্টা করিনি। সিগারেটটা শেষ করে আমি উঠে দাঁড়ালাম। বাঘটা মৃত, আর কার্নিশটা মাত্র 4 ফুট চওড়া।
যে কোনো মুহূর্তে ওখান থেকে নিচের উপত্যকায় পড়ে যেতে পারে। অবিলম্বে ওটাকে কার্নিশের উপর থেকে সরিয়ে আনার তাগিদ বোধ করলাম। রাইফেলটার কাজ ফুরিয়েছিল। এই মুহূর্তে এটা নিতান্ত অপ্রয়োজনীয়। সেটাকে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে রাখলাম। ওখান থেকে সরে এসে আমি রাস্তার উপরে উঠলাম। চষা ক্ষেতের কাছে বাঘটার মুখে এসে দাঁড়ালাম। মুখের কাছে দুহাত তুলে পাহাড়ের উপত্যকা ছাড়িয়ে কু আওয়াজ করলাম। দ্বিতীয়বার আওয়াজ করার কোনো দরকার হলো না। আমার গলার শব্দের প্রতিধ্বনি পাহাড়ে মিলিয়ে যাওয়ার প্রায় সাথে সাথেই বহু মানুষের হর্ষোৎফুল্ল কোলাহল আমার কানে এলো। আমার গাড়োয়ালি ৬ জন গিয়েছিল প্রথম মহিষটার দেখভাল করতে। সেখান থেকে ফেরার পথেই আমার গুলির শব্দ তারা শুনতে পায়। সাথে সাথে দৌড়ে কুঁড়ে ঘরে ফিরে হাঁকডাক করে তারা গ্রামের লোকজন জড়ো করে ফেলে। ততক্ষণে কুডাকের আওয়াজও গিয়ে পৌঁছেছে। আর পুরো গ্রামের লোক চিৎকার করতে করতে ঊর্ধ্বশ্বাস সে রাস্তা ধরে আমার দিকে ছুটে আসতে লাগলো। এর পরের কাজটা খুব সহজে এবং গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় খুব অল্প সময়ে সমাধা হয়ে গেল। মোটা মোটা শক্ত দড়ি আর কুড়াল গ্রাম থেকে আনিয়ে নেওয়া হলো। আমি বাঘটাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিলাম। বাঘটাকে কিছুটা তুলে ছেঁচড়ে নামিয়ে আনা হলো কার্নিশের উপর থেকে। তারপর টেনে গাছটার উপর দিয়ে নিয়ে আসা হলো ঘেঁষে জমিটার উপরে। নষ্ট হওয়ার ভয়ে আমি ওই খোলা জায়গাটাতেই বাঘটার ছাল ছাড়াতে চাইলাম, কিন্তু গ্রামের লোকেরা কাতর অনুনয় বিনয়ে নিরস্ত করলো আমাকে। ওরা জানালো কার্তকা নৌলা ও তার আশেপাশের গ্রামের সকলে, বিশেষ করে স্ত্রীলোক ও ছেলেমেয়েরা বাঘটাকে সচক্ষে না দেখলে সহজে বিশ্বাস করতে চাইবে না যে বাঘটা সত্যি সত্যি মরেছে। এত বছর ধরে যে মানসিক ওই অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সেটাতে মৃত অবস্থায় দেখতে পাবে, এই আশায় সকলেই উৎসুক হয়ে রয়েছে। এখন সেটাকে দেখতে না পেলে তাদের হতাশার শেষ থাকবে না। একটা ব্যাপার লক্ষ্য করে খুব ভালো লাগলো। গ্রামবাসীদের কাছ থেকে বাঘটার বিবরণ শুনবার সময় জানতে পেরেছিলাম সেটা চলবার সময় বিলাপের মতো একটা গোঙানির শব্দ শোনা যেত। আমি তাদের জানিয়েছিলাম বাঘটার সামনের পায়ের যন্ত্রণায় কোনো ক্ষতের জন্যই এই কাতর গোঙানির শব্দ তারা তার গলা থেকে বের হতে শুনত। বাঘটা যে আহত বা পঙ্গু এ বিষয়ে গ্রামবাসীরা আমার সাথে একমত হতে পারেনি। জানোয়ারটার গতিবিধি যতটা ওদের দেখতে পাওয়া সম্ভব হয়েছে তাতে তারা তার মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পায়নি। এ কথাই আমাকে জোর দিয়ে জানিয়েছিল। এখন দেখলাম অনেকেই সে কথাটা মনে রেখেছে। বাঘটাকে কুঁড়েঘর পর্যন্ত বয়ে নিয়ে যাবার জন্য যখন কয়েকটা চারটা গাছ কাটা হচ্ছে, তখন চোখে পড়ল কয়েকজন লোক বাঘটার পায়ের উপরে হাত বুলে পরখ করছে। বাঘটার পায়ে কোনো পুরনো ঘা নেই। তাদের এই কথাটা ঠিক কিনা সে বিষয়ে তারা নিজেরাই নিশ্চিত হতে চাইছে। রীতিমতো একটা শোভাযাত্রা করে বাঘটাকে কুড়ের কাছে এনে একটা গাছের ছায়ায় শুইয়ে দেওয়া হলো। গ্রামের লোকজনকে জানিয়ে দেওয়া হলো বেলা 2টো পর্যন্ত বাঘটাকে তাদের দেখার জন্য ওখানে রেখে দেওয়া হবে। তারপর ওটার ছাল ছড়িয়ে দেওয়া হবে। বেলা 2টোর মধ্যে আমার গোসল খাওয়া দাওয়ার কাজ চুকিয়ে নিলাম। তারপর চলে এলাম বাঘটার কাছে। এখনো পর্যন্ত জানোয়ারটাকে ভালোভাবে দেখার সুযোগ হয়নি আমার। এখন ছাল ছাড়াতে এসে সেটাকে চিৎ করে শুইয়ে দেবার পর চোখে পড়ল ওর সামনের বাঁ পায়ের ভেতরের দিকটায় বেশিরভাগ লোম ঝরে পড়েছে, আর পাটা ডান পায়ের তুলনায় অনেকটাই সরু। লোমহীন চামড়ার উপরে ছোট ছোট ফুটো, সেগুলো থেকে হলদে মতন রস গড়াচ্ছে। আমি গ্রামবাসীদের কাউকে কিছু জানালাম না, ফুটোগুলোর দিকেও কারো দৃষ্টি আকর্ষণ করলাম না। ধীরে ধীরে আমি জানোয়ারটার জখম পাটা বাদে শরীরের অন্যান্য অংশ থেকে ছাল ছড়িয়ে নিলাম। তারপর বুক থেকে ঘা পচা পাটার থাবা পর্যন্ত লম্বালম্বি চিরে দিলাম। চামড়া ওঠানোর সময় আর কোনো অসুবিধা হলো না। মাংসের ভেতর পর্যন্ত গেঁথে থাকা সজারুর কাঁটা একটা একটা করে তুলে আনলাম। সব শুদ্ধ 30টির মতো কাঁটা ওঠানো হয়েছিল। সবচেয়ে লম্বা কাঁটাটা ছিল প্রায় 5 ইঞ্চি লম্বা। যে লোকগুলো ভিড় করেছিল তারা কাঁটাগুলো স্মারক চিহ্ন হিসেবে রাখার জন্য নিয়ে নিল। সজারু কাঁটার এই জখমটা জানোয়ারটাকে অনেকটাই কাবু করে ফেলেছিল। বুক থেকে থাবা পর্যন্ত চামড়ার নিচের মাংস গলা সাবানের মতো থকথকে হয়ে গিয়েছিল। তার গাঢ় হলুদ রংটা ছড়িয়ে পড়েছিল পজ ধরা সমস্ত অংশটাতে। বাঘটা যে এই আঘাতের ফলেই মানসিক হয়ে পড়েছিল তাতে কোনো সন্দেহ নেই। সজারুর কাটা মাংসের ভেতরে যতদিনই থাকুক না কেন কখনো গলে যায় না। যতদিন বাঘটা বেঁচে থাকতো এই কাঁটাগুলোর আক্রমণে গোটা শরীরেই পচন ছড়িয়ে পড়ত, আর মানসিক অবস্থাতেই থেকে সে মারা যেত। মানসিক ও বাঘ এ পর্যন্ত যতগুলো আমার হাতে মারা পড়েছে
তার সংখ্যা নেহাত কম নয়। সেগুলোর শরীর থেকে সব মিলিয়ে অন্তত কয়েকশো সজারুর কাঁটা এ পর্যন্ত বের করেছি। এর মধ্যে ছোট বড় নানা সাইজের কাঁটাই ছিল। সবচেয়ে লম্বা কাঁটাগুলো ছিল 9 ইঞ্চি আর প্রায় পেন্সিলের মতো মোটা। কাঁটাগুলো চামড়ার ঠিক নিচে থেকে ভেঙে এসেছে। কঠিন মাংসপেশি ভেদ করে অনেকগুলো কাঁটাই হাড় পর্যন্ত পৌঁছে গেছে। সজারু মারার চেষ্টা করার সময় যে বাঘের গায়ে কাঁটাগুলো ফুটে যায় তার কোনো সন্দেহ নেই। কিন্তু আশ্চর্য না হয়ে পারি না, বাঘের মতো সাবধানী প্রাণী এমন অসতর্ক হয় কিভাবে। কেবল যে খোঁচা লাগে তা তো নয়, কাঁটাগুলো গায়ে গভীরে গেঁথে বসে যায়। আর সেগুলোকে যে ঝেড়ে ফেলে দেওয়া যায় না, বাঘের মতো বুদ্ধিমান প্রাণীর তা না জানার কথা নয়। কিন্তু তবু সে এতটা অসাবধান হয়ে পড়ে কি করে? আর কেনই বা এমনটা হয়? অনেক ভেবেছি আমি এই ব্যাপারটা নিয়ে, কিন্তু কোনো সুরাহা করতে পারিনি। সজারুর আত্মরক্ষার একমাত্র উপায় হচ্ছে পেছন দিকে ক্ষিপ্র বেগে পিছিয়ে আসা। এই ক্ষেত্রে তুলনায় ধীর গতি হলেই তার কাটার ঘায়েল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু বাঘ কোনো মতেই ধীর গতি বা অসাবধান জানোয়ার বলা যায় না। আরও অদ্ভুত ব্যাপার হলো, সজারুর কাটা ভঙ্গুর নয়, অথচ সব ক্ষেত্রেই দেখেছি বাঘের শরীরে ফোটার পর চামড়ার ঠিক নিচে থেকেই সেগুলো ভেঙে গেছে। রীতিমতো এক রহস্যময় ব্যাপার এটা। আমাদের পর্বত অঞ্চলের বাঘের সজারুর মাংস খুবই পছন্দ করে। তাদের ধরতে গিয়ে কাটা বিঁধে সারা জীবনের মতো ভোগান্তিতে পড়ে। কিন্তু পার্বত্য চিতারা সজারুর মাংসে এদের পক্ষপাতিত্ব কম কিছু নয়। এদের গায়ে কখনো সজারুর কাটা ফুটতে দেখা যায় না। চিতার সজারু শিকারের কায়দা আমি নিজে দেখেছি। তারা সজারু মারে মাথায় ধরে, সামনের দিক থেকে। ফলে তার পিঠের কাটা চিতাকে বিঁধতে পারে না। বাঘ যদি এরকম বেপরোয়া না হয়ে চিতার কৌশলটাকে রপ্ত করতে পারত, তাহলে কাটার আঘাত থেকে সেও বাঁচতে পারত। কিন্তু জানি না কেন বাঘেরা চিতার এই অব্যর্থ ও নিরাপদ কৌশলটা নিয়ে মাথা ঘামায় না। সজারুর কাটা ও বাঘ, এই রহস্যময় ব্যাপারটা নিয়ে লেগে থেকে অনুসন্ধান করতে পারলে মনে হয় প্রকৃতির একটা দুর্গেয় বিষয় জানা সম্ভব হতো। এই ব্যাপারে জীববিজ্ঞানীদের অভিমত কি তা জানি না। সুপ্রিয় শ্রোতা, এখানেই শেষ করছি আজকের এই শিকার কাহিনী, মোহনের নরখাদক শিকার। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের জন্য এরকম আরো অনেক গল্প নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।